আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যে জায়গায় আছো, যে অবস্থায় আছো, সুস্থ আছো, ভালো আছো, এই কামনাই করি। তোমরা জানো, করোনা পরিস্থিতি প্রতিদিনই আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে এবং অনেক লোক মারা যাচ্ছে। ইতিমধ্যে করোনার কারণে আমাদের দেশে প্রায় 1,12,000-এর উপরে লোক আক্রান্ত হয়েছে এবং প্রায় 1,500-এর কাছাকাছি লোক মারা গিয়েছে। যেহেতু এই ভাইরাসটির এখনো কোনো কার্যকরী প্রতিষেধক তৈরি হয়নি, সেহেতু ঘরে থাকাই সেফ। এই জন্য বলবো, ঘরে থাকবে, সরকারের নির্দেশনা মোতাবেক চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং সর্বোপরি সবসময় হাত ধৌত করবে এবং মাস্ক ব্যবহার করবে। নিজে ভালো থাকবে, পরিবারকে ভালো রাখবে, ওভারঅল আমাদের দেশকে ভালো রাখবে, এই কামনাই করি। আজকের ডিজিটাল শ্রেণীকক্ষে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসের উপস্থাপনায় আমি মোহাম্মদ সাইদুর রহমান, লেকচারার বোটানি, ঢাকা কলেজ। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে অনার্স থার্ড ইয়ার স্টুডেন্টদের সাথে। আজকে আমরা যে টপিকসটা পড়াবো সেটা হলো টেরিডোফাইটা ও অ্যাঞ্জিওস্পার্মের সাথে জিমনোস্পার্মের তুলনা। এটা চ্যাপ্টার 3, তৃতীয় অধ্যায়, কম্পারেটিভ অ্যাকাউন্ট অফ জিমনোস্পার্ম উইথ টেরিডোফাইটস এন্ড অ্যাঞ্জিওস্পার্ম। টেরিডোফাইট এবং অ্যাঞ্জিওস্পার্মের সাথে জিমনোস্পার্মের মিল এবং অমিল, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকের ক্লাসটা নিব। এই তৃতীয় অধ্যায় আমাদের সিলেবাসে যা আছে তার একটু ধারণা দেই তোমাদের। প্রথম হচ্ছে জিমনোস্পার্মের বৈশিষ্ট্য, টেরিডোফাইটের বৈশিষ্ট্য সমূহ, অ্যাঞ্জিওস্পার্মের বৈশিষ্ট্য, টেরিডোফাইটের সাথে অ্যাঞ্জিওস্পার্মের সাদৃশ্য, টেরিডোফাইটের সাথে জিমনোস্পার্মের পার্থক্য, অ্যাঞ্জিওস্পার্মের সাথে জিমনোস্পার্মের সাদৃশ্য, অ্যাঞ্জিওস্পার্মের সাথে জিমনোস্পার্মের পার্থক্য, জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্ম থেকে অনুন্নত হওয়ার কারণ, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পার্থক্য। এই টপিক গুলো আজকে আমরা আলোচনা করব। প্রথমে ছিল আমাদের জিমনোস্পার্মের বৈশিষ্ট্য। আগের ক্লাসে আমরা জিমনোস্পার্মের ডিটেলস বৈশিষ্ট্যগুলো পড়িয়েছিলাম। আজকে জাস্ট আমরা শুধু বৈশিষ্ট্যগুলো একটু বলবো, একটু রিভিউ করে নিই। জিমনোস্পার্ম সকল সদস্য স্থলজ এবং মরুজ। এই জায়গায় আমরা দেখছি জিমনোস্পার্মের উদ্ভিদগুলা স্থলজ, মরুজ, জলজ কোনো প্রজাতি জিমনোস্পার্মের নেই। উদ্ভিদ স্পোরোফাইট এবং অসমরেণুকোষ। স্পোরোফাইট তো যা বলতে আমরা সাধারণত বুঝি, স্পোরোফাইট মূল কাণ্ড পাতায় বিভক্ত, বা আমরা বলি কি ডিপ্লয়েড। আর অসমরেণুকোষ বলতে আমরা সাধারণত বুঝি হেটারোস্পোরা, যাদের দুই ধরনের স্পোর উৎপন্ন হয়। আমরা জিমনোস্পার্মের মধ্যে যদি আমরা সাইকাসে যাই, দেখবা মাইক্রোস্পোর, মেগাস্পোর, দুই প্রকার স্পোর তৈরি করে, যাদের একটাকে বলি আমরা মাইক্রোস্পোর আর একটা বলি মেগাস্পোর। স্পোরোফাইট চিরসবুজ, স্বাবলম্বী এবং বহুবর্ষজীবী। এই জাতীয় উদ্ভিদগুলো সব চিরসবুজ, একসাথে ওদের পাতা সব ঝরে পড়ে না, এবং স্বাবলম্বী, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এবং বহু বর্ষজীবী, 2 এর অধিক বছর ওরা বাঁচে। একটি মূল কাণ্ড ও পাতায় বিভক্ত, এদেরকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। পুষ্প একলিঙ্গ, এদের যে পুষ্প, জিমনোস্পার্ম পুষ্পগুলো সব একলিঙ্গ, উভয়লিঙ্গ কোনো পুষ্প নাই, সরল এবং সংকুচিত। পুংপুষ্প, পুংপুষ্প মাইক্রোস্পোরিল বা পুংরেণুপত্র, পুংপুষ্প তৈরি করে কি মাইক্রোস্পোরফিল বা পুংরেণুপত্র, এবং স্ত্রী পুষ্প তৈরি করে মেগাস্পোরফিল বা স্ত্রী রেণু পত্র। খেয়াল করে দেখো,
স্পোরোফিল গুলা ঘন সন্নিবিষ্ট হয়ে, স্পোরোফিল গুলা কি ঘন সন্নিবিষ্ট স্পোরোফিল বা কোণ তৈরি করে বা রেণুপত্র মঞ্জুরি গঠন করে একটাকে, এই স্পোরোফিল গুলা কি ঘন সন্নিবিষ্ট একটা কোণ তৈরি করে, লাইক কে মনে করো কোন আইসক্রিমের মতো বা ভুট্টার মোচার মতো। গর্ভপত্র মিলিত হয়ে গর্ভাশয় গঠন করে না। ওদের যে গর্ভপত্র আছে এই গর্ভপত্র গুলো কি করে মিলিত হয়ে গর্ভাশয় গঠন করে না। গর্ভাশয় গঠন না করলে ফল সৃষ্টি হয় না। এই জন্য বীজগুলো কি নগ্ন অবস্থায় বা ব্যক্ত অবস্থায় থাকে। গর্ভমুণ্ড গর্ভদণ্ড না থাকা কি পরাগায়ন সরাসরি পদ্ধতিতে ঘটে। ওদের কি গর্ভমুণ্ড নাই, গর্ভদণ্ড নাই, তাহলে কি পরাগায়ন কি সরাসরি পদ্ধতি করে, সরাসরি ডিম্বক রন্ধ্রের মধ্যে কি পতিত হয়। ষষ্ঠ হ্যাপ্লয়েড এবং তার নিঃশেকের পূর্বে সৃষ্টি। ওদের যে শস্য বা আমরা যাকে বলি এন্ডোস্পার্ম, এগুলো হ্যাপ্লয়েড জাতীয় এবং তার নিঃশেকের পূর্বেই সৃষ্টি হয়। সাধারণত দ্বিনিষেক প্রক্রিয়া অনুযায়ী সাধারণত দ্বিনিষেক প্রক্রিয়া নাই, অনুপস্থিত। জাইলেম ক্লয় ব্যাসেল অনুপস্থিত এবং কিন্তু ট্রাকিক প্রদান। জাইলেমে যে আমাদের 4 ধরনের কোষীয় উপাদান আছে, আমরা যেটা বলি ট্রাকিক, ব্যাসেল, জাইলেম প্যারেনকিমা, জাইলেম ফাইবার। এর মধ্যে এই জায়গায় কি হচ্ছে তোমাদের ব্যাসেলটা অনুপস্থিত, এই জায়গায় হচ্ছে ট্রাকিকই প্রধান, এই জায়গায় জাইলেমের মধ্যে ট্রাকিকই প্রধান। একমাত্র নিটাম ব্যতীত, নিটাম যেই উদ্ভিদটা আছে এই উদ্ভিদে ব্যাসেল থাকে। ফ্লোয়েম কলায় সঙ্গী কোষ অনুপস্থিত। ওদের ফ্লোয়েম যে কলা আছে ফ্লোয়েম কলায় সঙ্গী কোষ অনুপস্থিত। নিম্ন শ্রেণী ব্যাকটেরিয়াগুলো সচল শুক্রাণু উৎপন্ন। আমাদের যে এই যে জিমনোস্পার্ম উদ্ভিদ আমাদের নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো দেখি, এই উদ্ভিদগুলো কি করে সচল শুক্রাণু তৈরি করে, সচল শুক্রাণু তৈরি করে। সচল মানে কি ওরা চলাচল করতে পারে। একই ডিম্বকে একাধিক ভ্রূণ জন্মে। এদের যে ডিম্বক আছে এই ডিম্বকের মধ্যে কি একাধিক বুদ্ধি, সেই জন্য বহুবীন বীজতা বা সচরাচর দেখা যায়। সেই জন্য বহুগুণ বীজতা, বহুবীন বীজতা বলতে আমরা কি বুঝি, এটা আরেকটা হচ্ছে পলিএমব্রায়োনি। একটি ভ্রূণস্থলীর ভিতরে একাধিক ভ্রূণ প্রবৃত্তির ঘটনাকে পলিএমব্রায়োনি বলি। আর যদি অন্যভাবে বলি, একটি ডিম্বকের ভিতরে 2 বা ততোধিক আদি ভ্রূণ বা ভ্রূণ বিকশিত হলে, একটি ডিম্বকের ভিতরে 2 বা ততোধিক আদি ভ্রূণ বা ভ্রূণ বিকশিত হলে সেই ঘটনাকে আমি বহুভ্রূণিতা বলি। তারপর দেখো ভ্রূণের বৃদ্ধি অবাধ নিউক্লিয় বিভাজন, মুক্ত নিউক্লিয় বিভাজন দ্বারা শুরু হয়। ভ্রূণের বীজপত্রের সংখ্যা 2 বা এর অধিক। ওদের যে ভ্রূণের বীজপত্র আছে এর সংখ্যা 2 বা 2 এর অধিক। জীবনচক্র অসম আকৃতির জনুক্রম দেখা যায়। জীবনচক্র অসম আকৃতির জনুক্রম আমরা কাকে বলতেছি? জীবনচক্রে অসম আকৃতির জনুক্রম, অসম মানে কি সমান না। আগে জীবনচক্র কাকে বলে আমরা একটু দেখি। জীবনচক্র বলতে আমরা সাধারণত বুঝি কোন জীবের, মনে করো যে কোনো একটা জীব কি জন্ম অবস্থা থেকে কি হয় আস্তে আস্তে বৃদ্ধি পায়, বড় হয়, তারপর জনন কার্য শেষ করে, জনন প্রক্রিয়া শেষ করে, এই জনন প্রক্রিয়া শেষ করে বা অতিক্রম করে পুনরায় আবার ওই অবস্থায় পূর্ণ জন্ম দেওয়ার যে চক্রীয় পর্যায়টা তাকে আমরা বলতেছি জীবনচক্র বা লাইফ সাইকেল। তারপর ওই জায়গায় আসছে তোমাদের জুনুক্রম। জুনুক্রম কাকে বলা? জুনুক্রম বলতে সাধারণত জুনুক্রমে ইংরেজিতে বলে অল্টারনেশন অফ জেনারেশন। জীবনচক্র সম্পন্নের জন্য একটা জীবনচক্র লাইফ সাইকেল সম্পন্ন যে একই জীবনে স্পোরোফাইটিক দশা এবং গ্যামেটোফাইটিক দশা, এই যে দুইটা দশা, এই দুইটা দশা যে চক্রাকারিক আবর্তন, স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক, স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক, এই যে চক্রাকার আবর্তন তাকে আমরা বলতেছি জনুক্রম। এখন দেখো এই জায়গায় আছে অসম আকৃতি। এই জায়গায় স্পোরোফাইটিক দশা এবং গ্যামেটোফাইটিক দশা, এদের আকার আকৃতিতে ভিন্নতা আছে। এই যে আমরা একটু সংজ্ঞায়িত করি, এটা বলা হয় অসম আকৃতি হেটারোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন। হেটারোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন। এই জায়গায় স্পোরোফাইটিক দশাটা হচ্ছে দীর্ঘ এবং গ্যামেটোফাইটিক দশাটা, স্পোরোফাইটিক মানে ডিপ্লয়েড দশা আর গ্যামেটোফাইটিক মানে হ্যাপ্লয়েড দশা। এই দশাটার মধ্যে কি দুইটা দশার মধ্যে স্পোরোফাইটিক দশা হচ্ছে দীর্ঘ আর গ্যামেটোফাইটিক দশা অতি স্বল্প বা সংক্ষিপ্ত, এবং উভয় পর্যায়ে কি আকার আকৃতিতে ভিন্ন প্রকৃতি বা স্বতন্ত্র আলাদা। এইরূপ জনুক্রমকে আমরা অসম প্রকৃতির বা অসম আকৃতির জনুক্রম বলে থাকি।
এখন আমরা চলে গেলাম জিমনোস্পার্ম বৈশিষ্ট্য পরবর্তী আমরা টেরিডোফাইটের বৈশিষ্ট্য, কারণ আমরা এইগুলোর সাথে কি তুলনা করবো পরবর্তী। টেরিডোফাইট উদ্ভিদটা, এই টেরিডোফাইট উদ্ভিদ স্পোরোফাইট, ডিপ্লয়েড উদ্ভিদ, এরাও স্বাবলম্বী নিজের ক্ষেত্রে নিজে তৈরি করতে পারে। এরা অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠী, এরা হচ্ছে আবার অপুষ্পক, ওদের কোনো ফুল হয় না এবং ভাস্কুলার বিশিষ্ট। ভাস্কুলার বিশিষ্ট বলতে আমাকে জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু যারা পরিবহন করে তাদেরকে আমরা বলি একসাথে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু গুচ্ছ। এখন দেখো উদ্ভিদ দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত, এই যে উদ্ভিদ দেহ আছে এই উদ্ভিদ দেহগুলো কি মূল কাণ্ড ও পাতায় বিভক্ত। উদ্ভিদ সমরেণু এবং অসমরেণু কোষ উভয় প্রকার হয়ে থাকে। হেটারোস্পোরাস, হোমোস্পোরাস, এদের মধ্যে কি হেটারোস্পোরাস হোমোস্পোরার মধ্যে আমরা একটু বর্ণনা আকারে নিয়ে আসি। একই প্রকার স্পোর উৎপন্ন হয়, যদি একই প্রকার দুটোটা স্পোর দেখতে একই রকমের হয় তাহলে তাকে আমরা বলি হোমোস্পোরাস। হোমোস্পোরা এইগুলো কি একই স্পোরাঞ্জিয়ামের মধ্যে তৈরি হয়, একই স্পোরাঞ্জিয়ামে তৈরি হয় এবং বিশেষ শাখার নিচে কি স্পোরাঞ্জিয়াম তৈরি হয়। আর হেটারোস্পোরাস হচ্ছে, হেটারোস্পোরাস মানে কি মিল নাই, একই রকম না। হেটারো মানে ভিন্ন, দুই ধরনের স্পোর উৎপন্ন হয়, যেমন মাইক্রোস্পোর, মেগাস্পোর। আর দুইটি ভিন্ন স্পোরাঞ্জিয়ামের মধ্যে উৎপন্ন হয়, দুটি ভিন্ন স্পোরাঞ্জিয়ামের মধ্যে উৎপন্ন হয়। এবং দুটি ভিন্ন স্পোরোফিলের উপর কি স্পোরোফিলের উপর কি স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয়। স্পোরোফিল গুলা গণসনি স্ট্রোবিলাস গঠন করে, এই জায়গায় গণসনি স্ট্রোবিলাস বা কোন গঠন করে গ্যামেটোফাইট এবং স্পোরোফাইটের সাথে। এদের যে গ্যামেটোফাইটিক দশা, হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা, দুটোটা দশা হয়েছে স্বাদী। এবং জননাঙ্গ বহুকোষী এবং বন্ধাকোষের আবরণ দ্বারা পরিবেশিত। ওদের যে জননাঙ্গ, খেয়াল করতে, ওদের যে জননাঙ্গ হচ্ছে কি বহুকোষী এবং বন্ধাকোষের আবরণ দ্বারা পরিবেশিত। ওদের জননাঙ্গের যে কোষগুলো আছে এই বহুকোষী কোষ, এগুলো হচ্ছে বন্ধা। এরা কি বন্ধাকোষের আবরণ দ্বারা পরিবেষ্টিত থাকে। সাধারণত জননাঙ্গ গ্যামেটোফাইটিক, ওদের জননাঙ্গ গ্যামেটোফাইটিক এবং উদ্ভিদ দেহে পতিত থাকে এবং উদ্ভিদের দেহের ভিতরেই থাকে। সমরেণু কোষ গ্যামেটোফাইটিক এক্সপোরিক এবং অসমরেণু কোষ গ্যামেটোফাইটিক এন্ডোস্পোরিক। সমরেণু আমরা কাকে বলতেছি হোমোস্পোরা, আর হেটারোস্পোরাস বলতেছি অসমরেণু কোষ। এখন দেখো সমরেণু কোষ গ্যামেটোফাইটিক এক্সপোরিক, এক্সপোরিক জিনিসটা বলতে আমরা সাধারণত কি বুঝি, যখন গ্যামেটোফাইট পরিণত অবস্থায় বা পরিপক্ক অবস্থায় স্পোরের প্রাচীর দ্বারা আবৃত অনাবৃত স্পোরের প্রাচীর দ্বারা অনাবৃত অবস্থায় থাকে, আবৃত না অনাবৃত অবস্থায় থাকে, অর্থাৎ স্পোর হতে বাইরে, অর্থাৎ স্পোর হতে বাইরে অবস্থান করে, স্পোর হতে বাইরে অবস্থান করে এমন ধরনের গ্যামেটোফাইটকে আমরা একজোস্পোরি বলি। এমন ধরনের গ্যামেটোফাইট আমরা একজোস্পোরি। এটি সমরেণু উৎপাদনকারী উদ্ভিদের বৈশিষ্ট্য, যেমন টেরিস, এই জাতীয় উদ্ভিদগুলা হোমোস্পোরাস, বা আমি যাকে বলতেছি তোমার একজোস্পোরি। আর হেটারোস্পোরাস কাকে বলতেছি অসমরেণু কোষ। অসমরেণু কোষ বলতে আমরা এন্ডোস্পোর, যখন গ্যামেটোফাইট পরিণত অবস্থায় স্পোরের প্রাচীর দ্বারা আবৃত থাকে। একজোস্পোর কি স্পোরের প্রাচীর দ্বারা আবৃত না, কিন্তু এন্ডোস্পোর স্পোরের প্রাচীর দ্বারা আবৃত থাকে, তখন ওই গ্যামেটোফাইটকে আমরা বলি এন্ডোস্পোরি। ওই গ্যামেটোফাইটকে বলি আমরা এন্ডোস্পোরি। এটি অসমরেণু উৎপাদনকারী উদ্ভিদের বৈশিষ্ট্য, যেমন সিলাজেলানার মধ্যে এটা পাওয়া যায়, এটা একটা উন্নত বৈশিষ্ট্য। এই যে এন্ডোস্পোরিটা, এটা একটা উন্নত বৈশিষ্ট্য। তারপরে বনের বিকাশ এন্ডোস্কোপিক, এক্সোস্কোপিক এবং পার্শ্বীয় নিয়মে হয়ে থাকে। ওদের যে বনের বিকাশ, টেরিডোফাইটের বনের বিকাশ সাধারণত তিনটা প্রক্রিয়া হয়, একটা হচ্ছে এন্ডোস্কোপিক, এক্সোস্কোপিক এবং পার্শ্বীয়। এন্ডোস্কোপিক জাইগোট যখন প্রথম জাইগোটটা যখন অনুপস্থ ভাবে বিভাজিত হয়, অনুপস্থ ভাবে আমরা যেটা প্রস্থচ্ছেদ, অনুপস্থ ভাবে বিভাজিত হয়ে এবং গিবার বিপরীত দিকের কোষ্ঠী হতে ভ্রূণ তৈরি করে, গিবার বিপরীত দিকের কোষ্ঠী হতে ভ্রূণ তৈরি করে। ভ্রূণের এই ধরনের বিকাশ পদ্ধতিকে আমরা বলতেছি এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি জাইগোট যখন অনুপস্থ ভাবে বিভাজিত হয়ে গিবার বিপরীত দিকের যে কোষটা আছে সেই জায়গা থেকে কি হয় ভ্রূণ তৈরি হয়। ভ্রূণের এই ধরনের বিকাশ পদ্ধতিকে আমরা বলি এন্ডোস্কোপি। আর এক্সোস্কোপি হচ্ছে জাইগোট যখন প্রথম অনুপস্থভাবে বিভাজিত হয় এবং গিবার নিকটবর্তী কোষ্ঠী, এটা কিন্তু বিপরীত না, এটা নিকটবর্তী কোষ্ঠী শীর্ষ কোষ হিসাবে কাজ করে এবং বিটবের অগ্র রচনা করে। অপরদিকে ভিতরের কোষ্ঠী হতে ফুট সৃষ্টি হয়, তখন জাইগোটের বিকাশ পদ্ধতিকে বলা হয় এক্সোস্কোপি। এক্সোস্কোপি। তারপর দেখো স্পোরাঞ্জিয়ামের বিকাশ স্পোরাঞ্জিয়েট এবং লেপ্টোস্পোরাঞ্জিয়েট উভয় প্রকার হয়ে থাকে। ওদের যে স্পোরাঞ্জিয়াম আছে, এই
স্পোরাঞ্জিয়ামের বিকাশগুলো কি হচ্ছে ইউস্পোরাঞ্জিয়ান হইতে পারে বা লেপ্টোস্পোরাঞ্জিয়ান উভয় ধরনেরই হইতে পারে। খেয়াল করো, ইউস্পোরাঞ্জিয়ান বলতে আমরা সাধারণত বুঝি এক গুচ্ছ কোষতে যদি স্পোরাঞ্জিয়া বিকাশ লাভ করে তখন ওই স্পোরাঞ্জিয়াকে আমরা বলি ইউস্পোরাঞ্জিয়া। এরা কি সরাস গঠন করে না। আর যেমন ওপাইগ্লোসাম, তারপর লাইকোপোডিয়াম এই জাতীয় উদ্ভিদগুলো। আর লেপ্টোস্পোরাঞ্জিয়া যখন একটি মাত্র, আগেরটা ছিল এক গুচ্ছ আর একটি মাত্র প্রারম্ভিক কোষতে সম্পূর্ণ স্পোরাঞ্জিয়া বিকাশ লাভ করে, একটি মাত্র প্রারম্ভিক কোষতে সম্পূর্ণ স্পোরাঞ্জিয়া বিকাশ করে, তখন তাকে আমরা বলি লেপ্টোস্পোরাঞ্জিয়া। এরা সরাস গঠন করে, যেমন এজোলা আছে, তারপর টেরিস আছে, এই জাতীয় উদ্ভিদগুলা। তারপর দেখো কিছু কিছু গণে যেমন মার্সিলিয়া সালভেনিয়াতে স্পোরাঞ্জিয়াম স্পোরোকার্প নামক জটিল ধরনের গঠনের মধ্যে উৎপন্ন হয়। ওদের যে স্পোরোকার্পটা একটা জটিল ধরনের গঠন করে। অসমাকৃত যৌনক্রম বিদ্যমান, অসমাকৃত যৌনক্রম কিছুক্ষণ আগে আমরা আলাপ করলাম। নিষেকের জন্য পানি অবশ্যই এই যে টেরিডোফাইট উদ্ভিদটা, এই টেরিডোফাইট উদ্ভিদ নিষেকের জন্য কি অবশ্যই পানির প্রয়োজন, অবশ্যই পানি। এই জন্য বর্ষাকালে ওদের বেশি কি নিষেক প্রক্রিয়া সংগঠিত হয়ে থাকে। টেরিডোফাইটের রেণুগুলি রেণুস্থলীর মধ্যে পড়ে। ওদের যে টেরিডোফাইটের রেণু বা স্পোর, এগুলো কি রেণুস্থলীর মাধ্যমে স্পোরাঞ্জিয়ামের ভিতরে উৎপন্ন হয়। এই জায়গায় একটা খেয়াল করো, এটা হচ্ছে আমরা আর্কিগুনিয়া, আমরা একটু আগে আলাপ করলাম আর্কিগুনিয়া বা স্ত্রীদানি সৃষ্টি হয়। এই জায়গায় একটা আর্কিগুনিয়া, স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগুনিয়া। স্ত্রী জননাঙ্গ বলে আর্কিগুনিয়াম বা আর্কিঘুনিয়া, যেটাই বলে এক বছর বলতে না। আর্কিগুনিয়ামটা দেখতে অনেকটা ফ্লাক্স আকৃতি। এই ফ্লাক্স একটি একটি গিবা, দেখো এই জায়গায় একটা গিবা এবং উদর সহযোগে গঠিত। গিবা এবং উদর এই দুইটা সহযোগে উদরের নিম্নাংশে থাকে ডিম্বাণু, উদরের যে নিম্নাংশ, এই নিম্নাংশে আছে আমার ডিম্বাণু। তারপরে খেয়াল করো, এবং ডিম্বাণুর উপরে একটি উদরীয় নালিকা কোষ আছে। ডিম্বর উপরে আছে আমার কি উদরীয় নালিকা কোষ। গিবায় একাধিক গিবা নালিকা কোষ থাকে, গিবায় একাধিক নালিকা কোষ থাকে। আর্কিগুনিয়াম যখন পরিণত হলে গিবা নালিকা কোষ এবং উদরীয় নালিকা কোষ বিগলিত হয়ে যায়, বিগলিত হয়ে যায় এবং একটি নালীপথ গঠন করে। এই পাশে দেখো একটা নালীপথ গঠন করে এবং উদরে শুধু ডিম্বাণুটাই থাকে, উদরে শুধু ডিম্বাণুটা থাকে। এইটা আমরা বলছি বহুকোষী জননাঙ্গ, বহুকোষী বা বন্ধাকোষ। এই জায়গায় দেখো, এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, এই যে কোষগুলো দেখো অনেকগুলা কোষ, এই কোষগুলো সব বন্ধ, ওদের কোষ প্রাচীর বন্ধা। কারণ কি, একটি স্ত্রী জননাঙ্গে আমরা যদি একটু বিশ্লেষণ করে বলি, জননাঙ্গ বহুকোষী কিন্তু জনন কোষ কিন্তু একটা, জনন অঙ্গ রয়েছে বহুকোষী, জনন কোষ বা ডিম্বাণু হয়েছে এই যে এক। এখন আসে আমরা এন্ডোস্পার্মের বৈশিষ্ট্য। এন্ডোস্পার্মের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা জিমনোস্পার্ম, এন্ডোস্পার্ম এবং টেরিডোফাইট, এর মধ্যে কিন্তু উন্নত হয়েছে আমার এন্ডোস্পার্ম। এখন আমরা এন্ডোস্পার্মের বৈশিষ্ট্য দেখি। এটি মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ধারণ করে। এর মধ্যে মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে এবং ফুলও তৈরি হয় এবং এই ফলও ধারণ করে। আগের জিনিসগুলো আমরা এই জিনিসগুলোর মধ্যে কি ফুল পাইছি কিন্তু ফল পাই নাই। এরা এক বর্ষজীবী, 2 বর্ষজীবী, বহু বর্ষজীবী হইতে পারে। ওরা কি এনুয়াল হইতে পারে, পেরিনিয়াল হইতে পারে, বাইনিয়াল হইতে পারে। এরা বিরুদ, গুল্ম, বৃক্ষ জাতীয় হয়ে থাকে। এরা বিরুদ হইতে পারে, গুল্ম হইতে পারে, বৃক্ষ হইতে পারে। আমরা বিরুদ বলতে সাধারণত যে জিনিসটা বিরুদ বা হার্ব বলি, নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে হার্ব বলি। নরম কাণ্ড, যাদের কাণ্ডগুলো নরম, যেমন ঘাস জাতীয় বলো, ধান, গম, সরিষা, এই জাতীয় উদ্ভিদগুলো সব আমার বিরুদ। আর গুল্ম বলতে সেখানে যেসব উদ্ভিদ কাস্টল, কাঠ আছে কিন্তু বহু বর্ষজীবী, সাধারণত একক কাণ্ডে, নদীর কোনো একক কাণ্ড নেই এবং গোড়া হতে কি অধিক শাখা প্রশাখা বা ঝোপে পরিণত হয়, তাদেরকে বলতে আসলে গুল্ম। যেমন তোমার গোলাপ ফুল বলো, জবা ফুল বলো, রঙ্গন ফুল বলো, এই যে গুল্ম বা শাল। আর ট্রি হয়েছে কি একক কাণ্ড বিশেষ, সুস্পষ্ট একক কাণ্ড উঁচু কাষ্ঠল উদ্ভিদকে আমরা বলি বৃক্ষ, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। এখন দেখো, এদের জাইলেমে বেসেল ফ্লোয়েমের সঙ্গী কোষ বিদ্যমান। আমরা আগে যেই এই দুইটা টেরিডোফাইট এবং জিমনোস্পার্ম নিয়ে আলোচনা করেছিলাম, ওই জায়গায় কি জাইলেমে বেসেল এবং ফ্লোয়েমের সঙ্গী কোষ কি অনুপস্থিত ছিল, এই জায়গায় এসে উপস্থিত, এই জায়গায় এসে আমার উপস্থিত আছে। পুষ্প সাধারণত বীতি, দলমন্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক দ্বারা গঠিত। পুষ্প একটা আদর্শ ফুলে 4টা অংশ থাকে। একটা হচ্ছে বীতি, একটা হচ্ছে দলমন্ডল, একটা হচ্ছে পুংস্তবক, একটা হচ্ছে স্ত্রীস্তবক। এই 4টা স্তবক কি
এই এন্ডোস্পার্মের মধ্যে বিদ্যমান। এই পুংকেশর পরাগধানী এবং পুংদণ্ড নিয়ে গঠিত স্ত্রী পুষ্প মানে গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমূল নিয়ে গঠিত। আমরা সাধারণত নাকি পুংকেশরে থাকে কি পরাগধানী আর হচ্ছে পরাগদণ্ডের উপর কি আমার পরাগধানীটা থাকে। আর স্ত্রীস্তবকে থাকে কি স্ত্রীস্তবক থাকে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমূল, যেই জিনিসগুলো আমার কি এন্ডোস্পার্মের মধ্যে আছে, যেগুলো আমরা জিমনোস্পার্মের মধ্যে পাই নাই। অনেক গর্ভাশয়ের অভ্যন্তরে এক বা একাধিক ডিম, ওদের যে গর্ভাশয় এর অভ্যন্তরে ডিম্বক আছে, কিন্তু এটা একটা থাকতে পারে একাধিকও থাকতে পারে। ডিম্বকের অভ্যন্তরে ব্রণথলি উৎপন্ন হয়। ডিম্বকের অভ্যন্তরে ব্রণথলি নিষেকের পর ডিম্বক বীজে, ওদের যে নিষেক প্রক্রিয়াটা, ওদের নিষেক প্রক্রিয়া ডিম্বকটা বীজে পরিণত হয়, গর্ভাশয় জায়গায় ফলে পরিণত হয়। বীজ ফলের অভ্যন্তরে অবস্থান, বীজটা কি ফলের ভিতরে লুকায়িত অবস্থায় থাকে। খেয়াল করো তোমরা, এন্ডোস্পার্ম কোন রেণুপত্র মঞ্জুরি করে দেয়। এই যে এন্ডোস্পার্ম ওরা কোন স্পোবিলাস গঠন করে না, ওদের কোন রেণুপত্র মঞ্জুরি গঠন, কিন্তু আমাদেরকে টেরুফাইটে পাইছি আমরা এটা, তারপর জিমনোস্পার্ম পাইছি এটা। এন্ডোস্পার্মে কোনো আর্কিক গুণিয়াম তৈরি হয়, এন্ডোস্পার্মে কোনো আর্কিক গুণিয়াম বা স্ত্রীধানী তৈরি হয় না। স্প্রোফাইট স্বাধীন, সুস্পষ্ট ও দীর্ঘস্থায়ী প্রধান উদ্ভিদ। এদের স্প্রোফাইট স্বাধীন, সুস্পষ্ট এবং দীর্ঘস্থায়ী, অনেক বড়, এবং গ্যামেটোফাইট অতি ক্ষুদ্র অস্থায়ী পর্যায় এবং স্প্রোফাইটের উপর সম্পূর্ণ নির্ভরশীল। ওদের যে গ্যামেটোফাইট সেটা সম্পূর্ণ আমার স্প্রোফাইটের উপর নির্ভরশীল। এখন আসি আমরা টেরিডোফাইটের সাথে জিমনোস্পার্মের মিলগুলা কি। আমরা যে বৈশিষ্ট্য আলাপ করলাম, টেরিডোফাইটের সাথে আমাদের জিমনোস্পার্মের মিল কোন জায়গায়, এই মিলগুলো আমরা একটু খুঁজি। এদের উভয়ের প্রধান দেহটা ছিল স্প্রোফাইটে, ওরা দুটোটা উদ্ভিদ ছিল কি ডিপ্লয়েড। প্রধান দেহটি স্বাবলম্বী, এটি মূল কাণ্ড পাতায় বিভক্ত, কারণ প্রধান দেহটি ছিল কি স্বাবলম্বী, নিজে খাদ্য তৈরি করতে পারে, মূল কাণ্ড পাতায় বিভক্ত। উভয় ক্ষেত্রে সুনির্দিষ্ট জনুক্রম পরিলক্ষিত হয়। আমরা কি ওই জায়গায় কি হেটারোমরফিক জনুক্রম দেখছিলাম, উভয় ক্ষেত্রে সুনির্দিষ্ট জনুক্রম পরিলক্ষিত হয়। নিটালিস ছাড়া উভয় ক্ষেত্রে জাইলেমে বেঁচে রয়েছে। নিটেলিস যে উদ্ভিদরা, যে বর্গটা আছে, নিটেলিস বর্গের উদ্ভিদে একমাত্র জাইলেম ছিল, আর কোথাও কি এনজিওস্পার্মে এবং জিমনোস্পার্মে এবং টেরিডোফাইটে কোথাও কি জাইলেমে বেসেল কোষ ছিল না। ফ্লোয়েমের সঙ্গী কোষ অনুপস্থিত। উভয় ক্ষেত্রে পাতায় মেসার ও এককেন্দ্রিক পরিবহন কলাগুচ্ছ দেখা যায়। পরিবহন কলাগুচ্ছ আগেই বলছি, ভাস্কুলার বান্ডেল বা জাইলেমের গুচ্ছ, ফ্লোয়েমের গুচ্ছ একসাথে বলা হয়। এখন দেখো উভয় ক্ষেত্রে পাতায় মেসার, এই মেসার জিনিসটা জানতে হলে এখন আমরা জানি জাইলেম দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে প্রোটোজাইলেম আর একটা হচ্ছে মেটাজাইলেম। ছোট গর্তযুক্ত যে ভেসেল তাকে আমরা বলি প্রোটো, আর বড় গর্তযুক্ত যে ভেসেল তাকে বলি আমরা মেটা। এখন খেয়াল করো, মূলের ক্ষেত্রে কিভাবে থাকে, কাণ্ডের ক্ষেত্রে কিভাবে থাকে, পাতার ক্ষেত্রে কিভাবে থাকে। মূলের ক্ষেত্রে দেখো, মূলের ভাস্কুলার টিস্যুতে প্রোটোজাইলেম ছোট গর্তযুক্ত ভেসেলটা থাকে পরিধির দিকে, আর মেটাজাইলেমটা থাকে কেন্দ্রের দিকে, একে বলা হয় এক্সা, একে বলা হয় এক্সা। আর কাণ্ডের ভাস্কুলার টিস্যুতে প্রোটোজাইলেমটা থাকে কেন্দ্রের দিকে, মূলের ঠিক বিপরীত, এবং কি মেটাজাইলেমটা থাকে পরিধির দিকে, তাকে বলা হয় এন্ডার। প্রথমটা ছিল এক্সার, পরেরটা হচ্ছে এন্ডার। আর পাতার ক্ষেত্রে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম উভয় কেন্দ্রে বা উভয় পরিধির দুই দিকে বিন্যস্ত থাকতে পারে, কেন্দ্র থাকতে পারে, পরিধির দিকেও থাকতে পারে। এইরকম অবস্থানকে তাকে বলি আমরা মেসা। অধিকাংশ টেরিডোফাইট ও জিমনোস্পার্ম অসমানুষ পরিলক্ষিত হয়। এই জায়গায় সালভেনিয়া, এজোলা, মার্সেলাস, সিলাজিনালা আছে। অনেক টেরিডোফাইট জিমনোস্পার্মের মাইক্রোফাইটালস ধরনের পাতা বহন করে, কারণ জিমনোস্পার্ম কি এই মাইক্রোফাইটালস ধরনের পাতা বহন করে টেরিডোফাইটের সাথে। সাইকাট জাতীয় এই জায়গায় দেখা যায়। নিটাম এবং উইল ইস্ট্রিয়া ছাড়া উভয় ক্ষেত্রে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ স্ত্রীলিঙ্গধর উদ্ভিদে স্ত্রীদানী উপস্থিত, মানে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ মানে যেটাকে আমরা ফিমেল গ্যামেটোফাইট বলি, এই জায়গায় কি আর্কিক গুণিয়াটা থাকে, আর্কিক গুণিয়া উপস্থিত। সাইকাট জাতীয় জিমনোস্পার্ম এবং গিঙ্গু টেরিডোফাইটের সিলেজীয় সচল শুক্রাণু উৎপন্ন করে। সাইকাট জাতীয় জিমনোস্পার্ম এবং গিঙ্গু এরা হচ্ছে টেরিডোফাইটের সিলিয়াযুক্ত সচল শুক্রাণু উৎপন্ন করে। কিছু অসমরেণু কোষে টেরিডোফাইট জিমনোস্পার্মে স্ত্রী রেণুস্থলী একটি মাত্র স্ত্রী রেণু
উৎপন্ন করে, একটি মাত্র স্ত্রী রেণু উৎপন্ন করে। অসমরেণু কোষ টেরিডোফাইট এ জিমনোস্পার্মের ভ্রূণের বিকাশ আছে এন্ডোস্পোরিক ধরনের। এই জিনিসটা একটু খেয়াল করো, হেটারোস্পোরাস, আমরা যেটা বলতেছি হেটারোস্পোরাস, টেরিডোফাইট জিনিসের ভ্রূণের বিকাশে এন্ডোস্পোরিক ধরনের। এন্ডোস্পোরিক আমরা কাকে বলছিলাম? এন্ডোস্পোরিক হইছে যখন গেমেটোফাইট পরিণত স্পোরের প্রাচীর দ্বারা কি আবৃত অবস্থায় থাকে, তখন ওই গেমেটোফাইটকে বলছিলাম আমরা এন্ডোস্পোরিক। পুং এবং স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ, ক্ষুদ্রাকৃতি, অসমরেণু কোষ টেরিডোফাইট এবং কি বেশিরভাগ জিমনোস্পার্মে পুংলিঙ্গধর উদ্ভিদ মাত্র 2টি অঙ্গজ কোষ বহন করে। অধিকাংশ সাইকাট জাতীয় জিমনোস্পার্ম ফার্নের বৃহৎ যৌগিক পত্র, কারণ অধিকাংশই কি যে জিমনোস্পার্মের ফার্নের নেয়। ফার্ন মানে কি টেরিস উদ্ভিদের মানে কি যৌগিক পত্র বহন করে। তরুণ অবস্থায় কুণ্ডলিত পত্র মুকুল বিন্যাস, যখন কচি অবস্থায় থাকা পাতা বা পত্রগুলা কি কুণ্ডলিত অবস্থায় পেঁচানো অবস্থায় থাকে, সার্সিনেট বার্নেশন অবস্থায় থাকে। এই জায়গায় একটু খেয়াল করো, আমরা যদি এই তোমার জিমনোস্পার্ম এবং টেরিডোফাইটের সাথে আমরা মিলগুলো দেখছি, এখন এর মধ্যে অমিল কোন জায়গায় আছে, যে বৈসাদৃশ্য কোন জায়গায় আছে, পার্থক্য কি, একটু আমরা একটা খেয়াল করি। যদি প্রকৃতির কথা বলে দেখি, যেমন আমার সব টেরিডোফাইট উদ্ভিদে বিরুৎ জাতীয়, আর জিমনোস্পার্ম কি এই গুল্ম জাতীয় আছে, আবার বৃক্ষ জাতীয় আছে। মূলের ক্ষেত্রে টেরিডোফাইট জাতীয় যে উদ্ভিদের মূলগুলা এগুলো অস্থানিক মূল, অস্থানিক মূল মানে গুচ্ছ মূল। আর জিমনোস্পার্মের মূলগুলো হচ্ছে প্রধান মূল, ওদের মূল হচ্ছে প্রধান মূল। পরিবেশীয় স্বভাব, পরিবেশের যে স্বভাব, পরিবেশ যে হেভি। এখন দেখো আর্দ্রজ স্বভাবের উদ্ভিদ, এগুলো আর্দ্রজ স্বভাবের উদ্ভিদ, আর আমার জিমনোস্পার্ম মরুজ স্বভাবের উদ্ভিদ। ইউস্টিলি অনুপস্থিত, ইউস্টিলি উপস্থিত। ইউস্টিলি আমরা কাকে বলছিলাম মনে আছে? ইউস্টিলি বলছিলাম আমরা তাদেরকে যে এই যে ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার সংযুক্ত আছে, সমপার্শ্বীয় আছে, সমদ্বিপার্শ্বীয় আছে, যুক্ত আছে, মুক্ত আছে, তাই না? যদি ভাস্কুলার সংযুক্ত এবং সমপার্শ্বীয় হয়, সংযুক্ত এবং সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল মজ্জা বা পিত্তকে কেন্দ্রে থাকে, আমার কি মজ্জা বা পিত্ত কে ঘিরে অবস্থান করে। মজ্জা বা পিত্ত থাকবে মাঝখানে, তার চারপাশে কি আমাকে সংযুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল থাকবে, তাকে আমরা বলতেছি কি ইউস্টিলি। এই ধরনের খেয়াল করো, এই ধরনের টেরিডোফাইটে স্টুলটা থাকে অনুপস্থিত, এই ধরনের কি ভাস্কুলার বান্ডেল থাকে না, কিন্তু জিমনোস্পার্মে এই ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে, স্টুলি উপস্থিত। গৌণ বৃদ্ধি, গৌণ বৃদ্ধি ঘটে না, কেমবিয়াম থাকায় গৌণ বৃদ্ধি। গৌণ বৃদ্ধি মানে সেকেন্ডারি বৃদ্ধি বা সেকেন্ডারি গ্রোথ যাকে আমরা বলি। গৌণ বৃদ্ধি এই যে দেখো সেকেন্ডারি টিস্যু সৃষ্টির সময় একটা গাছ কি ব্যাসে বা ভেড়ে বৃদ্ধি পায় কি এই গৌণ বৃদ্ধি করে সেকেন্ডারি টিস্যু বৃদ্ধির কারণে। এটা যদি আমরা সংজ্ঞায়িত করি, সেকেন্ডারি সৃষ্টির মাধ্যমে উদ্ভিদের মূল, কাণ্ড ও তাদের শাখা প্রশাখা, মূল এবং কাণ্ড ওদের শাখা প্রশাখা, বের বা বের তথা কি বের মানে বের বা তথা ব্যাসে যদি বৃদ্ধি পায়, তাকে আমরা বলতেছি উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি বা গৌণ বৃদ্ধি। এই জায়গায় যদি আমরা খেয়াল করি, এই যে গৌণ বৃদ্ধি, টেরিডোফাইট জাতীয় উদ্ভিদের মধ্যে কি গৌণ বৃদ্ধি ঘটে না, কিন্তু আমার কি এই জিমনোস্পার্মে গৌণ বৃদ্ধি ঘটে। কেমবিয়াম থাকায়, যেহেতু কেমবিয়াম হচ্ছে এক ধরনের বাজক, যারা কি সেকেন্ডারি বৃদ্ধি ঘটায়। অ্যান্থেরিডা হচ্ছে আমরা পুংদানি, অ্যান্থেরিডা পুংলিঙ্গধর উদ্ভিদ, অ্যান্থেরিডিয়া আছে। কিন্তু এই যে দেখো টেরিডোফাইট জাতীয় উদ্ভিদের মধ্যে যে পুংধানী, আমরা যাকে বলি অ্যান্থেরিডিয়া, এই অ্যান্থেরিডিয়া আছে, কিন্তু কি জিমনোস্পার্মের মধ্যে আমরা কি অ্যান্থেরিডিয়া পাই না, নেই। তারপরে ফুল হয় না, ফুল হয়, দেখো আমাদের টেরিডোফাইট উদ্ভিদে কি ফুল হয় না, ফুল থাকেই না, কিন্তু আমাকে এই জিমনোস্পার্মের মধ্যে ফুল হয়। শুক্রাণু, টেরিডোফাইটের সকল সদস্যের শুক্রাণু সচল এবং ফ্লাজেলা। টেরিডোফাইটের যে শুক্রাণুগুলো আছে সব শুক্রাণু সচল এবং ফ্লাজেলা যুক্ত। জিমনোস্পার্মের প্রায় সকল সদস্যের শুক্রাণু হচ্ছে নিশ্চল, ওদের কি ফ্লাজেলা নাই, ওরা চলাচল করতে পারে না, ওদের একমাত্র অবলম্বন হচ্ছে বাতাস। পুং এবং স্ত্রীরেণুর বৃদ্ধি শুরু, পুং এবং স্ত্রীরেণু, টেরিডোফাইটেতে পুংরেণু এবং স্ত্রীরেণুর বৃদ্ধি শুরু হয় রেণুস্থলীতে নিগৃহীত হয়। ওদের যে স্পোরাঞ্জিয়াম আছে, এই স্পোরাঞ্জিয়াম রেণুস্থলী থেকে নিগৃহীত হওয়ার পর ওদের বৃদ্ধিটা শুরু হয় পুংরেণু এবং স্ত্রীরেণু। আর জিমনোস্পার্মে কি হয়,
পুংরেণু এবং স্ত্রীর বৃদ্ধি রেণুস্থলীর মধ্যেই শুরু হয়। ওদের যে রেণুস্থলী আছে রেণুস্থলীর মধ্যে স্পঞ্জের ভিতরেই শুরু হয়। বীজ টেরিডোফাইটাতে বীজ অনুপস্থিত। টেরিডোফাইটার উদ্ভিদে কি বীজ থাকে না, কিন্তু আমার জিমনোস্পার্মে কি বীজ থাকে। পরাগ নালিকা, টেরিডোতে কোনো পরাগ নালিকা সৃষ্টি হয় না। আর এনজিওস্পার্মে কি পরাগাণু অঙ্কুরিত হয়ে পরাগ নালিকা সৃষ্টি হয়। পরাগাণু অঙ্কুরিত হয়ে কি হয়, পরাগ নালিকা সৃষ্টি করে। আর্কিগোনিয়াম, টেরিডোফাইটার আর্কিগোনিয়ামে গিভানালি এবং গিভানালি কোষ থাকে। গিভানালি এবং গিভানালি কোষ থাকে, কিন্তু জিমনোস্পার্মে আর্কিগোনিয়ামে গিভানালি বা গিভানালি কোষ থাকে না। আমরা যে কিছুক্ষণ একটা চিত্র দেখেছিলাম, চিত্রের মধ্যে যদি আমরা এই ইয়েতে একটু আলোচনা করি যে এটা গিভানালি কোষ। আর্কিগোনিয়ামরা কি বা স্ত্রীধারী, আর্কিগোনিয়াম দেখতে একটা ফ্লাক্স আকৃতি। এর মধ্যে দুইটা কোষ থাকে, একটা উদরীয় একটা গিভা। উদরীয় এবং গিভা, এই উদরীয় কোষ এবং গিভা কোষ যেটা বললাম, এই দেখতে এই দুইটি অংশ থাকে। গিভার মধ্যে আবার কয়েকটি গিভা নালিকা কোষ থাকে, গিভার ভিতরে আবার কয়েকটা গিভা নালিকা কোষ থাকে। এই জায়গায় কি আমার টেরিডোফাইটের মধ্যে কি এই জিনিসগুলো আমরা কি দেখতে পাই, আর ইয়েতে আমরা পাই না। মাত্র কয়েকটি জেনাস হেটারোস্পোর। টেরিডোফাইটে হোমোস্পোরাসই বেশি, হেটারোস্পোরাস কম, কিন্তু ইয়েতে কোনো হোমোস্পোরাস, সব হইছে আমার হেটারোস্পোরাস। আর জিমনোস্পার্ম সব হইছে আমার হেটারোস্পোরাস। স্ত্রীরেণুস্থলীর ত্বক, টেরিডোফাইটে স্ত্রীরেণুস্থলের কোনো ত্বক নাই, জিমনোস্পার্মে স্ত্রীরেণুস্থলীর ত্বক আছে। এখন আসো আমরা এনজোস্পার্মের সাথে জিমনোস্পার্মের সাদৃশ্যগুলো দেখি। এনজোস্পার্মের সাথে জিমনোস্পার্মের কি কি মিল আছে। উভয় উদ্ভিদ গোষ্ঠী মূল দেহ, কাণ্ড ও পাতায় বিভক্ত। ওরা মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। উদ্ভিদের অসমরেণু শোষণতা পরিলক্ষিত হয়, হেটারোস্পোরাস। দ্বিবীজপত্রীদের মতো জিমনোস্পার্মদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল বলয়াকার সহিত এবং এগুলো সংযুক্ত সমপার্শ্ব এবং মুক্ত। এই জায়গায় সংযুক্ত সমপার্শ্ব এবং মুক্ত কথাটা আছে। এই কাণ্ডের ভাস্কুলার বান্ডেল বলয়াকারে সজ্জিত, আর এগুলো সংযুক্ত সমপার্শ্ব এবং মুক্ত। সংযুক্ত সমপার্শ্ব এবং মুক্তর ক্ষেত্রে যদি আমরা একটু আলোচনা করি, সংযুক্ত জিনিসটা, সংযুক্ত জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধে উপর সংযুক্ত থাকে গুচ্ছাকারে, জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু যদি একই ব্যাসার্ধের উপরে সংযুক্ত ভাবে গুচ্ছাকারে অবস্থান করে, তাকে আমরা বলি সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। এই ধরনের ভাস্কুলার বান্ডেল আবার দুই ধরনের হয়ে থাকে, সেগুলো সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়। কিসের উপর ভিত্তি করে? এখন দেখো, ফ্লোয়েম টিস্যুর উপর ভিত্তি করে। একখণ্ড ফ্লোয়েম টিস্যু এবং একখণ্ড জাইলোম টিস্যু একই কেমবিয়ামের উপস্থিতির উপর ভিত্তি করে। দেখো, একখণ্ড ফ্লোয়েম টিস্যু, একখণ্ড জাইলোম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করলে তাকে বলে আমরা সমপার্শ্বীয়। আর একটা আছে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীর মধ্যে এই জায়গা হচ্ছে জাইলেম খণ্ড একটা, ফ্লোয়েম খণ্ড থাকবে দুইটা। আর এই যে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কেমবিয়ামের উপস্থিতির উপর ভিত্তি করে। কেমবিয়াম হচ্ছে এক ধরনের ভাজক টিস্যু, যারা সেকেন্ডারি বৃদ্ধি ঘটায়। ওর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্ব আর একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্ব। মুক্ত সমপার্শ্ব ভাস্কুলার বান্ডেলে কি হয়, কেমবিয়াম থাকে, আর বদ্ধ ভাস্কুলার বান্ডেলে কেমবিয়াম থাকে না। সাধারণত নগ্নবীজ উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল থাকে। যদি ভাস্কুলার বান্ডেল সমপার্শ্ব কি কি হবে, যে তোমার জাইলেম খণ্ড এবং ফ্লোয়েম খণ্ড যা আছে এর মাঝখানে কেমবিয়াম থাকবে। কেমবিয়াম যদি থাকে তো তাকে বলতে আমরা মুক্ত, আর কেমবিয়াম যদি না থাকে তাকে বলতে আমরা বদ্ধ। বদ্ধর ক্ষেত্রে এক বিশেষ কাণ্ডের মধ্যে কি কেমবিয়াম থাকে না। আবার সমদ্বিপার্শ্ব কি, জাইলেম থাকবে এক খণ্ড, এর দুই পাশে থাকবে কি দুইটা কেমবিয়াম, এর দুই পাশে থাকবে দুইটা ফ্লোয়েম, তাকে আমরা বলতে সমদ্বিপার্শ্ব। লাউ, মিষ্টি কুমড়া এই জাতীয় কাণ্ডের এই ভাস্কুলার বান্ডেল হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। তারপরে হচ্ছে উভয় গোষ্ঠীর গৌণ বৃদ্ধি ঘটে, উভয় ক্ষেত্রে গৌণ মনোজাইলিক এবং পলিজাইলিক প্রকৃতি। ওদের কি গৌণ সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, ওদের বৃদ্ধি মনোজাইলিক এবং পলিজাইলিক প্রকৃতি। মেগাস্পোর ডিম্বুকের মধ্যে স্থায়ীভাবে অবস্থান। আমার জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম যে মেগাস্পোর আছে সেটা ডিম্বুকের মধ্যে স্থায়ীভাবে অবস্থান করে। উভয় গোষ্ঠীতে পরাগরেণু অঙ্কুরিত পরাগ নালিকা গঠন করে। ওদের যে পরাগরেণুটা অঙ্কুরিত হয়,
এটা কি পরাগনালিকা গঠন করে। উভয় ক্ষেত্রে ডিম্বক ত্বক দ্বারা আবৃত হয়। উভয় ক্ষেত্রে ডিম্বক ত্বক দ্বারা আবৃত অবস্থায় থাকে। অধিকাংশ জিমনোস্পার্ম সকল এনজিওস্পার্ম উদ্ভিদে পুংগেমেট নিশ্চয়। অধিকাংশ জিমনোস্পার্ম আর সকল এনজিওস্পার্ম উদ্ভিদে পুংগেমেট নিশ্চয়। উভয় ক্ষেত্রে ভ্রূণের বিকাশের সময় সাসপেন্সর গঠিত হয়। উভয় ক্ষেত্রে ওদের যে ভ্রূণের বিকাশের সময় কি সাসপেন্সর গঠিত হয়। সাসপেন্সর জিনিসটা যদি আমরা একটু বলি, সাসপেন্সরের বাংলা হচ্ছে ভ্রূণধর। এই জিনিসটি আদি ভ্রূণের যে পাদদেশীয় বা ভেসাল কোষটি, এটি যদি অনুপস্থ ভাবে বিভাজিত হয়ে এক সারি কোষের একটি ধারক তৈরি করে, যা ভ্রূণকে কি ডিম্বকরন্ধ্রের প্রান্তে আটকে রাখে, যা বুকে ডিম্বকরন্ধ্রের প্রান্তে আটকে রাখে, ভ্রূণকে ভ্রূণস্থলীর ভিতরে ধারণ করে থাকে বলে, এই ভ্রূণকে ভ্রূণস্থলীর ভিতরে ধারণ করে থাকে বলেই এই কোষ সারিকে বলা হয় সাসপেন্সর বা ভ্রূণধর। উভয় ক্ষেত্রেই কি সাসপেন্সর গঠিত। ভ্রূণের বৃদ্ধি এন্ডোস্কোপিক ধরনের। ভ্রূণের বৃদ্ধি হচ্ছে এন্ডোস্কোপিক ধরনের। এন্ডোস্কোপিক আমরা কাকে বলছিলাম, জায়গোর যখন অনুকোষ বিভাজিত এবং গিভার বিপরীত দিকের কোষটি হতে ভ্রূণ তৈরি হয়, গিভার বিপরীত দিকের কোষটি ভ্রূণ তৈরি হয়, তাকে আমরা বলতেছি এন্ডোস্কোপিক। উভয় গ্রুপের উদ্ভিদের ডিম্বক নিষেকের পর বীজে পরিণত হয়। উভয় গোষ্ঠীতে পুংলিঙ্গধর জনু অধিক হ্রাস পায়। ওদের যে পুংলিঙ্গধর জনুটা আছে, এটা হচ্ছে অধিক হ্রাসপ্রাপ্ত। এই জায়গায় একটু আমরা খেয়াল করি, এন্ডোস্পার্মের জিমনোস্পার্মের সাদৃশ্য আমরা পড়লাম। এখন বৈসাদৃশ্য কোনটা, পার্থক্য কোন কোন জায়গায় আছে, এগুলো আমরা একটু দেখি। জিমনোস্পার্ম কোনো বিরোধ স্বভাবের উদ্ভিদ নাই, কিন্তু এন্ডোস্পার্ম কি বিরোধ স্বভাবের উদ্ভিদ আছে। অধিকাংশ জিমনোস্পার্ম বহু বর্ষজীবী, আর এন্ডোস্পার্ম এক বছরে, 2 বছরে, বহু বর্ষজীবী। তারপর জাইলেম কোষের প্রাকৃতিক পদার্থ, বেসেল অনুপস্থিত, একমাত্র নিটামে পাওয়া যায় বেসেল। আর জাইলেমে বেসেল উপস্থিত, মানে জাইলেমের 4 ধরনের যে কোষগুলো আছে, সেই কোষগুলো কি এন্ডোস্পার্মের মধ্যে আছে। ফুলোয়ামের সঙ্গী কোষ উপস্থিত। জিমনোস্পার্ম উদ্ভিদে পুষ্পে বীতির দল অনুপস্থিত, আর এই জায়গায় বীতির দল, পুংস্তবক সবই আছে। জিমনোস্পার্ম উদ্ভিদের রেণুপত্রগুলা অধিকাংশই ঘনসদৃশ একলিঙ্গ কোণ বা রেণুপত্র মঞ্জুরি গঠন করে। রেণুপত্র মঞ্জুরি স্ট্রোবিলাস গঠন করে। এনজিওস্পার্মের কোন রেণুপত্র মঞ্জুরি দেখা যায় না। এনজিওস্পার্মের উদ্ভিদগুলো আছে, এই জাতীয় উদ্ভিদগুলো কি হয়, তোমাদের কোন কি রেণুপত্র মঞ্জুরি বা স্ট্রোবিলাস গঠন করে না। এখানে গর্ভাশয় গঠিত হয় না, এখানে গর্ভাশয় গঠিত হয়। জিমনোস্পার্মে কি হয়, গর্ভাশয় গঠিত হয় না। এনজিওস্পার্মে গর্ভাশয় গঠিত হয়। এখন দেখো, জিমনোস্পার্মের ডিম্বক মুক্ত অবস্থায় থাকে, এই জন্য বীজ নগ্ন। ওদের যে ডিম্বক, এটা মুক্ত অবস্থায় থাকে। আর এন্ডোস্পার্মের বীজটা কি আবৃত অবস্থায় ঢাকা থাকে, ফলের ত্বক দিয়ে ঢাকা থাকে। জিমনোস্পার্মে আর্কিক গুণে তৈরি হয়। জিমনোস্পার্ম আর্কিক গুণে তৈরি, একমাত্র ব্যতিক্রম হচ্ছে নিটাম এবং উইট উৎসিয়া। এই দুইটা প্রজাতির উদ্ভিদ ব্যতীত সব জায়গায় কি আর্কিক গুণে তৈরি হয়। আর এই দুটো আর্কিক গুণে তৈরি হয় না। এন্ডোস্পার্মে আর্কিক গুণে তৈরি হয় না, গর্ভমুণ্ড গর্ভদণ্ড না থাকায়। ওদের কি গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ড না থাকায় পরাগরেণু কি সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। আর এটা কি পরাগনালীকে গর্ভদণ্ডের ভিতর দিয়া গর্ভমুণ্ডে পতিত হয় এবং গর্ভদণ্ডের ভিতর দিয়ে ডিম্বকের মধ্যে পৌঁছায়। পরাগনালী কি হয়, গর্ভমুণ্ডে পতিত হয়, তারপর গর্ভমুণ্ডের ভিতর দিয়ে কি গর্ভদণ্ডের ভিতর দিয়ে ডিম্বকের নিকে পৌঁছায়। জিমনোস্পার্মে দ্বিনিষেক প্রক্রিয়া ঘটে না। জিমনোস্পার্মে দেখো ওদের মধ্যে কি দ্বিনিষেক প্রক্রিয়া নাই, কিন্তু এনজিওস্পার্মে কি দ্বিনিষেক প্রক্রিয়া ঘটে। এই জায়গায় দুইবার নিষেক প্রক্রিয়া হয়। এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড এবং নিষেকের পর্বে তৈরি হয়। ওদের যে এন্ডোস্পার্ম, জিমনোস্পার্মে এন্ডোস্পার্ম রয়েছে কি হ্যাপ্লয়েড ধরনের, এবং নিষেকের পরেই তা তৈরি হয়, পূর্বেই তৈরি হয়, নিষেকের পূর্বেই তা তৈরি হয়। আর এন্ডোস্পার্ম নিষেকের পর তৈরি হয়, এবং এটা হচ্ছে ট্রিপ্লয়েড। দুইটা সেকেন্ডারি নিউক্লিয়াস। আর একটা কি যখন তৈরি হয়, তিনটা মিলে কি ট্রিপ্লয়েড একটা অবস্থার সৃষ্টি করে। জিমনোস্পার্মে ক্লিভেজ বহুবর্ণিতা উপস্থিত, এনজিওস্পার্মে ক্লিভেজ ও বহুবর্ণিতা অনুপস্থিত। ক্লিভেজ জিনিসটা বলতে আমরা সাধারণত কি বুঝি? ক্লিভেজ বলতে আমরা সাধারণত বুঝি এই যে বহু ভ্রূণিতা। ক্লিভেজে
আর এমনি বাংলায় বলে বিদীর্ণ বহু ভ্রূণিতা, বিদীর্ণ বহু ভ্রূণিতা। জাইগোট বিভাজিত যখন একাধিক গুণ উৎপন্ন করে, এই জায়গায় কি জাইগোটটা বিভাজিত কি একাধিক গুণ উৎপন্ন করে, তাকে আমরা বিদীর্ণ বহু ভ্রূণিতা বলি, বিদীর্ণ বহু ভ্রূণিতা বলি। ওদের দেখো ওস্পোর, যা ওস্পোর অবাধ নিউক্লিয় বিভাজন দেখা যায়, ওদের মুক্ত নিউক্লিয় বিভাজন দেখা যায়। আর অ্যাঞ্জিওস্পার্মে এই প্রক্রিয়া একদম অনুপযোগী, অ্যাঞ্জিওস্পার্মে কি এইরকম দেখা যায় না। এখন আমরা জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে মিলও দেখলাম, অমিলও দেখলাম। এখন আসি আমরা পরবর্তী পর্যায়ে, জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম থেকে অনুন্নত হওয়ার কারণ। কারণ জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম অনেকগুলো মিলবে, কিন্তু অনুন্নত হওয়ার কারণটা কি? এখন দেখো অধিকাংশ জিমনোস্পার্মে কি বেসেল এবং ফ্লোয়েম সঙ্গী কোষে, জাইলেম এবং ফ্লোয়েমে যে 4 ধরনের কোষীয় উপাদান আছে, যে উপাদানগুলোর মধ্যে কি জাইলেমের আমরা বলছিলাম কি প্রাকৃত, বেসেল, জাইলেম পেনকা, জাইলেম ফাইবার, আর ফ্লোয়েমে কি সিগনল সঙ্গী কোষ, ফ্লোয়েম পেনকা, ফ্লোয়েম ফাইবার। এই 4টা কোষই কি আবৃতবীজী উদ্ভিদের মধ্যে যে কোষীয় উপাদানগুলো আছে, জাইলেম আছে, ফ্লোয়েম আছে, কিন্তু আমার জিমনোস্পার্মের মধ্যে এই জিনিসগুলা অনুপস্থিত। 2-1টা উদ্ভিদে ভেসেল পাওয়া যায়, যেমন নিটামে। জিমনোস্পার্ম রঙিন মঞ্জুরিত পুষ্পপুট রসগ্রন্থি, ওদের কি রঙিন মঞ্জুরি পত্র নাই, পুষ্পপুট নাই এবং রসগ্রন্থিও নাই। সরাসরি পরাগায়ন ঘটে, ওদের পরাগায়নটা ঘটে কি সরাসরি, এদের পরাগায়ন ঘটে সরাসরি। জিমনোস্পার্মে ভ্রূণস্থলী গঠিত হয়, জিমনোস্পার্মে কি কোনো ভ্রূণস্থলী গঠিত হয় না, কিন্তু অ্যাঞ্জিওস্পার্মে ভ্রূণস্থলী গঠিত হয়, উন্নত। নিঃশেকের পর শস্য নয়, বরং আর্কিক কোণে গঠিত হয়। এদেরকে নিঃশেকের পরে শস্যটা উৎপন্ন হয়, আর্কিক কোণে স্থিরায়নি উৎপন্ন হয়। ভ্রূণ গঠনের জিমনোস্পার্মে অবাধ নিউক্লিয়াস বিভাজন ঘটে, অবাধ নিউক্লিয়াসের বিভাজন, মুক্ত নিউক্লিয়াসের বিভাজন ঘটে শুধুমাত্র বাতাসের মাধ্যমে। পরাগায়ন, পরাগায়ন অনেকগুলো মাধ্যম আছে, কীট পতঙ্গ, বাতাস আছে, পানি আছে, কিন্তু এই জায়গায় শুধু একটা মাধ্যমে পরাগায়ন ঘটে, সেটা হলো আপনার বাতাস। এই জন্যই জিমনোস্পার্ম উদ্ভিদ অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদ থেকে অনুন্নত। এখন আসো আমরা যদি একটু এই যে আমরা জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, টেরিডোফাইট, ফার্নবর্গীয়, তারপরে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদে মিল দেখলাম, অমিল দেখলাম। এখন আমরা এই 3টার পার্থক্যটা দেখি, 3টার পার্থক্য একসাথে দেখি। টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। এখন যদি আমরা একটু দেখি, এরা অপুষ্পক, প্রধানত বিরুৎ, গুল্ম বা ছোট বৃক্ষ হতে পারে, কিন্তু নাই বললেই চলে। এরা সপুষ্পক, বিরুৎ, গুল্ম। জিমনোস্পার্মে সপুষ্পক, বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। এদের দৈর্ঘ্য কয়েক সেন্টিমিটার থাকে, 100 মিটার পর্যন্ত। যেমন সিকোয়া অনেক বড়, সিকোয়া হচ্ছে অনেক বড় লম্বা, সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম যে উদ্ভিদ সেটা হচ্ছে সিকোয়া টেম্পারভিডেন্স। এরা সপুষ্পক। দেখো প্রথমটা ছিল অপুষ্পক, পরেরটা আমার সপুষ্পক ছিল, কিন্তু বিরুৎ, গুল্ম এবং এরা 0.1 মিলিমিটার থেকে, যে উলফিয়া যে উদ্ভিদটা আছে, এটা 0.1 মিলিমিটার থেকে প্রায় 150 মিটার পর্যন্ত হতে পারে। যেরকম ইউক্লিপটাস, যেটা সবচেয়ে আবৃতবীজী উদ্ভিদের সবচেয়ে লম্বা। সাইলোফাইটস বাদে অন্য উদ্ভিদ মূল, কাণ্ড, পাতা, এই টেরিডোফাইটস উদ্ভিদের যে সাইলোফাইটসটা আছে, এই উদ্ভিদটা বাদে অন্য সব উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা বিভক্ত। সমস্ত উদ্ভিদের মূল, কাণ্ড, পাতায় বিভক্ত, সমস্ত মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। সবার মধ্যে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত আছে। দেখো সাধারণত কচি পাতা ও কাণ্ড কোঁকড়ানো। টেরিডোফাইটস উদ্ভিদ যে আছে, ওদের কচি পাতা এবং কাণ্ড রয়েছে কোঁকড়ানো অবস্থায়, কচি পাতা এবং কাণ্ড হয়েছে কোঁকড়ানো অবস্থায় থাকে, যাকে আমরা সার্সিনেট বার্নিশ অবস্থা। কিন্তু ইয়েতেও পাওয়া যায় কিছু কচি পাতা কাণ্ড কুণ্ডলিত নয়, কিছু পাওয়া যায় জিমনোস্পার্মে। সাধারণত কচি পাতা ও কাণ্ড কুণ্ডলিত নয়। জিমনোস্পার্মের সাইকেল কচি অবস্থায় কুণ্ডলিত অবস্থায় থাকে। পাতা এক শিরাযুক্ত এবং বহু শিরা। টেরিডোফাইটস যে পাতা এক শিরা এবং বহু শিরা, দুই প্রকারই থাকে। কিন্তু জিমনোস্পার্মে এবং অ্যাঞ্জিওস্পার্মে পাতা হচ্ছে বহু শিরাযুক্ত, ওদের পাতা যে শিরা এগুলো অনেক বহু শিরাযুক্ত। জাইলেমে বেসেল অনুপস্থিত, জাইলেমে বেসেল অনুপস্থিত, ব্যতিক্রম হচ্ছে নিটাম, সেক্ষেত্রে জিমনোস্পার্মের ক্ষেত্রে। আর অ্যাঞ্জিওস্পার্মে কি সবসময় উপস্থিত, বেসেল উপস্থিত। ফ্লোয়েমের সঙ্গী কোষ অনুপস্থিত, ফ্লোয়েমের সঙ্গী কোষ অনুপস্থিত, ফ্লোয়েমের সঙ্গী কোষ অনুপস্থিত, ফ্লোয়েমের সঙ্গী কোষ উপস্থিত। আবৃতবীজ দেখো এই জায়গায় যদি তুমি আমরা একটু খেয়াল করো,
সব ক্ষেত্রে টেরিডোফাইট থেকে উন্নত জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম থেকে উন্নত এন্ডোস্পার্ম। এই জায়গায় যে আমরা স্ট্রাকচারটা দেখলাম পার্থক্য মধ্যে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। গেমেটোফাইট, গেমেটোফাইট, স্পোরোফাইট উভয়ই স্বাধীন এবং ভিন্ন উদ্ভিদ। এই জায়গায় খেয়াল করো, টেরিডোফাইট, গেমেটোফাইট এবং স্পোর উভয়ই স্বাধীন এবং ভিন্ন উদ্ভিদ। আর গেমেটোফাইট, স্পোরোফাইট সম্পূর্ণ নির্ভরশীল। জিমনোস্পার্ম উদ্ভিদের কি স্পোরোফাইটিক উদ্ভিদের উপর কি সম্পূর্ণ গেমেটোফাইটটা নির্ভরশীল। গেমেটোফাইট স্পোরে সম্পূর্ণ নির্ভরশীল। প্রধানত হোমোস্পোরাস, অল্প কয়েকটি প্রজাতি হেটাস্পোরাস। এদের যে কথা বললাম আমরা, খেয়াল করো, এই যে হোমোস্পোরাস এবং হেটারোস্পোরাস, টেরিডোফাইট জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি হোমোস্পোরাসের সংখ্যা পাইছি সবচেয়ে বেশি, হেটারোস্পোরাসের সংখ্যা খুবই কম। আর আমার জিমনোস্পার্মের ক্ষেত্রে সকল উদ্ভিদই হচ্ছে আমার হেটারোস্পোরাস, সকল উদ্ভিদই হচ্ছে আমার হেটারোস্পোরাস, সকল উদ্ভিদ এন্ডোস্পার্ম সকল উদ্ভিদ আমার হেটারোস্পোরাস। শুক্রাণু সর্বদাই ফ্লাজেলা যুক্ত, শুক্রাণু সর্বদাই ফ্লাজেলা যুক্ত, শুক্রাণু সর্বদাই ফ্লাজেলা যুক্ত। আর কি এন্ডোস্পার্মের উদ্ভিদের ক্ষেত্রে শুক্রাণু কি, এন্ডোস্পার্মের উদ্ভিদের ক্ষেত্রে শুক্রাণু কি ফ্লাজেলা যুক্ত হলেও উন্নত উদ্ভিদের ভ্রূণথলিতে কি ডিম্বাণু সৃষ্টি হয়, ডিম্বাণু সৃষ্টি হয়। আবৃত উদ্ভিদের শুক্রাণুতে কি ডিম্বাণু সৃষ্টি হয়, আবৃত উদ্ভিদের শুক্রাণুতে ডিম্বাণু সৃষ্টি হয়। আদি নগ্ন উদ্ভিদের ডিম্বাণু কি, আমরা যেটা বললাম আদি নগ্ন উদ্ভিদের শুক্রাণু হয়েছে আমাদের ফ্লাজেলা যুক্ত, তাই না? যেমন সাইকাস, কিন্তু উন্নত প্রজাতির উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলা অনুপস্থিত। আর এন্ডোস্পার্মের ক্ষেত্রে কি, এন্ডোস্পার্মের ক্ষেত্রে একদম কি আছে আমাদের ফ্লাজেলা একদম কি অনুপস্থিত, একদম ফ্লাজেলা থাকেই না, থাকে। ডিম্বাণু বা আর্কিক গুণের মধ্যে সৃষ্টি হয়। এই টেরিডোফাইটের মধ্যে যদি আমরা খেয়াল করি, ডিম্বাণুটা হচ্ছে আর্কিক গুণিয়ামের মধ্যে সৃষ্টি, স্ত্রীধানীর মধ্যে কি, ওই যে আমরা যে পট দেখাইলাম, এই পটের মধ্যে কি স্ত্রীধানীর মধ্যে কি ডিম্বাণুর সৃষ্টি হয়। আদি নগ্নবীজ উদ্ভিদের ডিম্বাণু আর্কিকের মধ্যে সৃষ্টি হলেও, আদি নগ্নবীজ উদ্ভিদে ডিম্বাণু আর্কিকের মধ্যে সৃষ্টি হলেও উন্নত উদ্ভিদে ভ্রূণথলিতে ডিম্বাণু সৃষ্টি হয়। একমাত্র ব্যতিক্রম হচ্ছে নিটাম, যেটাকে আমরা বলছি তার মধ্যে কি বেসেল কোষ আছে। নিটাম রয়েছে আমাদের ব্যতিক্রম, যেটার মধ্যে কি ভ্রূণথলির মধ্যে ডিম্বাণু সৃষ্টি হয়। আর বাদ বাকি সব নগ্নবীজ উদ্ভিদে কি ডিম্বাণু আর্কিক গুণের মধ্যে বা স্ত্রীধানীর ভিতরে সৃষ্টি হয়। আর্কিক গুণিয়াম একেবারে অনুপস্থিত। এই জায়গায় কি আমি এনজিওস্পার্মের মধ্যে কি আর্কিক গুণিয়াম একবারেই অনুপস্থিত। ভ্রূণথলির মধ্যে ডিম্বাণু সৃষ্টি হয়, ভ্রূণথলির মধ্যে ডিম্বাণু সৃষ্টি হয়। গর্ভাশয়, ডিম্বক, ফল, বীজ, এন্ডোস্পার্ম অনুপস্থিত। টেরিডোফাইটের মধ্যে কি গর্ভাশয়, ডিম্বক, ফল ও বীজ ও এন্ডোস্পার্ম অনুপস্থিত। এই জায়গায় গর্ভাশয় নাই, ডিম্বক নাই, ফল নাই, বীজ নাই, এবং কি এন্ডোস্পার্ম শস্য নাই। কোথায়? টেরিডোফাইটের ক্ষেত্রে। আর এই জায়গায় দেখো গর্ভাশয় ও ফল অনুপস্থিত, গর্ভাশয় এবং ফল অনুপস্থিত। আবার কি ডিম্বক আছে, নগ্ন বীজ আছে এবং এন্ডোস্পার্ম আছে। ডিম্বক তৈরি হয়, এই নগ্ন বীজও আছে এবং এন্ডোস্পার্ম সৃষ্টি হয়। আর এই এন্ডোস্পার্মের ক্ষেত্রে দেখো গর্ভাশয়, ফল, গর্ভাশয়, ফল, ডিম্বক, গর্ভাশয়, ফল, ডিম্বক আছে এবং বীজ থাকে আবৃত বীজ দ্বারা ঢাকা, ফলের তলে, এবং এন্ডোস্পার্ম সৃষ্টি হয়, এবং এন্ডোস্পার্ম সৃষ্টি হয়। এদের উৎপত্তি সিলুরিয়ান পিরিয়ডে, এই টেরিডোফাইটের উৎপত্তি হয়েছে সিলুরিয়ান পিরিয়ডে, আজ থেকে প্রায় 40 কোটি বছর পূর্বে, আজ থেকে প্রায় 40 কোটি বছর পূর্বে সিলুরিয়ান যুগে হয়েছে তোমার কি টেরিডোফাইটের উৎপত্তি। আর জিমনোস্পার্ম হয়েছে ডিভোনিয়ান পিরিয়ডে, আজ থেকে প্রায় 30 কোটি বছর পূর্বে। ডিভোনিয়ান পিরিয়ডে আজ থেকে প্রায় 30 কোটি বছর পূর্বে ছিল। আর এনজিওস্পার্ম হচ্ছে এদের উৎপত্তি, এদের উৎপত্তি হয়েছে জুরাসিক পিরিয়ডে, এদের উৎপত্তি হয়েছে জুরাসিক পিরিয়ডে, আজ থেকে প্রায় 15 থেকে 12 কোটি বছর পূর্বে, জুরাসিক পিরিয়ডে। এখন দেখো এই যে বিবর্তন দেখো, আগে আসলে আমার কোনটা টেরিডোফাইট, যেটা 40 কোটি বছর পূর্বে আসছে। পরবর্তীতে আসলে আমাকে জিমনোস্পার্ম, যেটা 30 কোটি বছর পূর্বে আসে। পরবর্তীতে আসলে আমাদের এন্ডোস্পার্ম, যেটা 12 থেকে 15 বছর, 12 থেকে 15 কোটি বছর পূর্বে আসছে। এই যে বিবর্তন দ্বারা আজকে আমার সবচেয়ে উন্নত দিয়েছে জিমনোস্পার্ম। আজকে আমাদের
এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, তোমরা সবাই ভালো থাকবে এই কামনাই করি। স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমাদের পরবর্তী ক্লাসে আমরা তোমাদের যে ৩টা গণ দেওয়া আছে, সাইকাস, তারপর প্রাইনেস এবং নিউটন, আমরা সাইকাস নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো এই কামনাই।